করতে হবে। ছোট্ট মেয়ে হালিমার এমন কথা শুনে আব্দুর রহমানের চোখে পানি চলে এলো। তখন সে সেখান থেকে যেতে যেতে বলল, কি পোড়া কপাল আমার! বাবা মাকে সেই ছোটবেলায় হারিয়ে ফেলেছি। টাকার মধ্যে একটা বোন জামাই ছিল, সেই বোনটাও স্বামীসহ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তারপরেই ভাগ্নিটা আমার এতিম হয়ে গেছে। একটু শান্তির খোঁজে মামার বাড়িতে এসেছিল, কিন্তু এখানে ওর কপালে সুখ জুটল না। হে আল্লাহ, তুমি হালিমার কপালে একটু সুখ এনে দিও। আমি যে নিরুপায়, এখন একমাত্র তুমি ভরসা আল্লাহ। এইসব কথা বলতে বলতে আব্দুর রহিম তার কাজে চলে গেল। এদিকে কিছুক্ষণ পরেই আব্দুর রহিমের মেয়ে মিলি চিৎকার করে তার মাকে ডাকতে লাগলো। মা, আরে ও মা, কোথায় তুমি? জলদি একটু এদিকে এসো তো। কি হয়েছে মা, এভাবে চিৎকার কেন করছো? চিৎকার করছি কি আর সাথে, এই দেখো আমার স্কুল ড্রেসের কি অবস্থা। কালকে আমি হালিমাকে এটা দিয়েছিলাম ভালো করে ধুয়ে দেওয়ার জন্য। ধুয়ে দেওয়া তো দূরের কথা, ও মনে হয় ছুঁয়েও দেখেনি। আজ আমি কি পরে স্কুলে যাব বলো তো? হালিমা, হালিমা, এদিকে আয়। মামি, তুমি আমাকে ডেকেছো? এটা তুই কি করেছিস? হ্যাঁ, স্কুল ড্রেসটা মিলি তোকে ধুয়ে দিতে বলেছিল, ধুয়ে দিসনি কেন তুই? মামি, আসলে আমার মনে ছিল না। নানান কাজে ব্যস্ত থাকায় মিলি যে এটা আমাকে ধুয়ে দিতে বলেছিল সেটাই আমি ভুলে গিয়েছিলাম। দেখেছো মা, দেখেছো ওর স্পর্ধা কত? ও আমাকে নাম ধরে কথা বলছে। এই, তুই আমাকে নাম ধরে ডাকছিস কেন? আমাকে মিলি আপু বল, বুঝেছিস? আমার ভুল হয়ে গেছে মিলি আপু। আসলে তুমি আর আমি সমবয়সী তো, সমবয়সীদের তো সবাই নাম ধরেই ডাকে, এই জন্যই ভুলে আমি বলেছিলাম। ক্ষমা করে দাও আমাকে আপু। কিসের ক্ষমা বলতো? তোকে ক্ষমা করে দিলে কি আমি কি এখন স্কুলে যেতে পারবো? এই ময়লা ড্রেস পরে আমি কি করে স্কুলে যাব বলতো? আপু, একদিন একটু কষ্ট করে ড্রেস ছাড়াই স্কুলে যাও না। স্যার ম্যাডামদের একটু বুঝিয়ে বললে তারা তোমাকে কিছুই বলবে না। দেখো। দেখেছো মা, দেখেছো ও আমাকে কেমন জ্ঞান দিচ্ছে। একদিন নাকি স্কুলে অন ড্রেস পরে গেলে কিছুই হবে না। এই, তুই স্কুলে পড়িস না আমি পড়ি বলতো? মা মিলি, এই হালিমার অনেক বার বেড়েছে জানিস। এখন কথায় কথায় প্রতিবাদ শুরু করেছে। প্রথম প্রথম যখন এলো তখন যেটাই বলেছি সেটাই করেছে, আর এখন কাজ কাম তো ঠিক মতো করেই না, উল্টো মুখে মুখে তর্ক করা শুরু করেছে। এমন মেয়েকে তো এ বাড়িতে আমি কিছুতেই রাখবো না। কি বলছো কি মামি? তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে? তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব মামি? তোমরা তো জানো আমার এই পৃথিবীতে তোমরা ছাড়া আর কেউ নেই। তাড়িয়ে দেব না তো কি করবো শুনি? কথায় কথায় তর্ক করিস কেন? তর্ক করলাম কোথায় মামি? আমি তো শুধুমাত্র তোমাদের কথারই জবাব দিচ্ছিলাম। দেখেছো মা, দেখেছো ওর কত বড় সাহস, ও আমাদের সব কথার জবাব দিচ্ছিল। বুঝেছি মা মিলি, এভাবে হবে না। ওর এখন অনেক বার বেড়ে গেছে, ওকে টাইট দিতে হবে। যা তো মা, যা বাইরে থেকে ঝাড়ুটা নিয়ে আয় তো দেখি। এরপর মিলি গিয়ে বাইরে থেকে ঝাড়ুটা নিয়ে এলো আর ঝাড়ুটা নিয়ে এসে ওর মায়ের হাতে দিল। আর ওর মা ঝাড়ুটা নিয়ে হালিমাকে মারতে শুরু করলো। মেরো না গো মামি, মেরো না আমাকে, ছেড়ে দাও মামি, ছেড়ে দাও। আমি যে খুব কষ্ট পাচ্ছি মামি, ছেড়ে দাও আমাকে। মা, ওকে মারতে মারতে তুমি মেরেই ফেলো। কাজ কাম তো করেই না, উল্টো আমাদের কথার জবাব দেওয়া শুরু করেছে। কত বড় সাহস! না রে মা, ওকে প্রাণে মারা যাবে না, তাহলে যে আমরা ফেঁসে যাব। তবে একটা কাজ করা যেতে পারে, ওকে এখনই প্রাণের ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, যাতে আর কোনোদিন আমাদের বাড়িতে ঢুকতে না পারে। তুই তো জানিস তোর বাবার আশকারাতেই ওর এত সাহস বেড়ে গেছে। সেটা তো বুঝলাম, কিন্তু বাবা এলে আমি কি জবাব দেব মা? সেটা তুই আমার উপর ছেড়ে দে। এই হারামজাদি, বল এখন কি তুই বাড়ি ছেড়ে যাবি, নাকি তোকে মেরে আমাদের পুকুরের মাগুর মাছকে খাওয়াবো? বল, পরে তোর মামা এলে আমরা বলে দেব যে তুই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিস, বুঝেছিস? মামি, এসব তোমরা কি বলছো? মামাকে তোমরা মিথ্যে কথা বলবে? মিথ্যে বলবো না সত্য বলবো সেটা আমাদের বিষয়। তোকে যা বলেছি সেটাই কর। এখন কি তুই বাড়ি ছেড়ে যাবি, নাকি তোকে মেরে মাগুর মাছকে দিয়ে খাওয়াবো? বল। হালিমা তার মামি আর মামাতো বোনের এমন নিষ্ঠুর ব্যবহার দেখে অনেক ভয় পেয়ে গেল। তারপর সে সিদ্ধান্ত নিল যে এই বাড়ি ছেড়ে সে চলে যাবে। না মামি, তোমরা আমাকে মেরো না, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা শুধু মামার একটু খেয়াল রেখো। আমি আমার কাপড় চোপড়ে টোপলাগুলো নিয়ে এক্ষুনি চলে যাব।
তোর মামাকে নিয়ে তোরা তো ভাবতে হবে না, তার জন্য আমরা আছি। যা, তাড়াতাড়ি এক্ষুনি কেটে পড় এখান থেকে। তারপর হালিমা তার ঘরে গিয়ে পুরাতন কাপড়ের টোপলাটা নিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। যাক মা, এতদিন পর হলেও আপদটা বিদায় হয়েছে। ওকে কত করে চেয়েছিলাম বাড়ি থেকে তাড়াতে, এতদিনে আজ সফল হয়েছি। হ্যাঁ হ্যাঁ মা, তুমি একদম ঠিকই বলেছ, আপদটা আজকে আমাদের বাড়ি থেকে বিদায় হয়েছে। এরপর হালিমা কাঁদতে কাঁদতে ইসলামপুর মহল্লা ছেড়ে রসুলপুর মহল্লায় চলে গেল, আর সেখানে ক্ষুধার জ্বালায় একটি গাছের নিচে বসে পড়ল। কে আছো? আমাকে বাঁচাও, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু কিছু খেতে দাও। কে কোথায় আছো? বাঁচাও আমাকে। হালিমা যখন এসব বলে চিৎকার করছিল তখন ওই পথ দিয়ে ফাতেমা, মালিহা ওরা স্কুল থেকে বাড়ি ফিরছিল। ফাতেমা, ওই দেখো দেখো, একটা অসহায় মেয়ে খাবারের জন্য কেমন চিৎকার করছে, মনে হচ্ছে মেয়েটার খুব ক্ষুধা পেয়েছে। আরে আরে তাই তো, চলো তো একবার গিয়ে দেখে আসি। এরপর ফাতেমা, মাইসা, মালিহা ওরা সেখানে যেতেই হালিমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তারপর ওরা সবাই ওকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে ওকে প্রাথমিক চিকিৎসা শেষে ফাতেমা হালিমাকে ওর বাড়ি নিয়ে গেল। এখন তুমি সম্পূর্ণ বিপদমুক্ত মা, কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমার পুরো শরীরে মারের দাগ, আর খিদের জ্বালাতে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। কি হয়েছিল মা, বলো তো আমাকে। শুক্রিয়া আন্টি, আমার মতো একজন অনাথের জীবন বাঁচানোর জন্য। আসলে আমার বাবা মা দুজনেই মারা গিয়েছে। আপন বলতে ছিল এক মামা। এতদিন মামার বাড়িতেই ছিলাম, তার বাড়ির সমস্ত কাজ করতাম, কিন্তু মামি আর আমার মামাতো বোন আমাকে একদম সহ্য করতে পারতো না। আজকে মামি আর আমার মামাতো বোন মিলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে আপনাদের এই মহল্লায় চলে এসেছি আমি। তারপরে খিদার জ্বালায় অজ্ঞান হয়ে গেছি। এরপরে যে কি হয়েছে আমি আর কিছুই জানি না। কি বলছো মা, তুমি অনাথ? তোমার সাথে ওরা এমনটা করতে পারলো? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একজন অনাথ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অনাথদের কখনো কষ্ট দিও না। যদি কোনো অনাথ কষ্ট পায় তাহলে সেই কষ্ট আমি নিজে পাই। আমি জান, হালিমার যেহেতু কেউ নেই, এক কাজ করলে কেমন হয়? ও আমাদের বাড়িতেই থাকুক, কি বলো আম্মু জান? হ্যাঁ মা, আমিও সেই সিদ্ধান্তই নিয়েছি। আজ থেকে হালিমা আমাদের বাড়িতেই থাকবে, আমার আরেকটা মেয়ে হয়ে। তুমি কোনো চিন্তা করো না মা, হালিমা আজ থেকে তুমি আমার মেয়ে। ফাতেমা যেমন আমার মেয়ে, তুমিও আমার মেয়ে। সত্যি বলছেন আন্টি, আপনারা আমাকে আশ্রয় দেবেন? শুক্রিয়া আল্লাহ, তুমি আমাকে একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছো। তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ। এভাবে অনাথ মেয়ে হালিমার একটা আশ্রয়ের ব্যবস্থা হয়ে গেল। আর ওইদিকে হালিমার মামা আব্দুর রহিম কাজ শেষে যখন বাড়ি গেল তখন শেফালি আর মিলি তাকে বলল, সর্বনাশ হয়ে গেছে গো মিলির বাবা, হালিমা রাগ করে বাড়ি থেকে চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে শেফালি? সকালবেলায় ওকে পোড়া ভাত আর মাছের লেজটা খেতে দিয়েছিলাম বলে আমাকে বলল সে আর এ বাড়িতেই থাকবে না, দরকার হলে সে ভিক্ষা করে খাবে, তবু আর এ বাড়িতে কষ্ট করবে না। আমি অনেক নিষেধ করেছিলাম জানো, কিন্তু আমার কথা শোনেনি। টেনেও ধরেছিলাম কয়েকবার, কিন্তু আমি ওকে আটকাতে পারিনি। ওর কাপড় চোপড় নিয়ে এখান থেকে চলে গেছে। হায় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। মামরা ওই মেয়েটাকে আমি আমার বাড়িতে আশ্রয় দিতে পারলাম না। এত ছোট্ট একটা মেয়ে কোথায় যে গেল, কিভাবে যে দিন পার করবে। তুমি তার হেফাজত করো আল্লাহ, দয়া করে তুমি ওই অনাথের একটু হেফাজত করো আল্লাহ। কি রে মা রাদিয়া, সারাদিন ঘরের মধ্যে বসে থাকিস? বাড়ি থেকে একটু ঘুরে এলেও তো পারিস। এভাবে আর কতদিন ঘরের মধ্যে বসে থাকবি বলতো? মা, তুমি এভাবে বলছো কেন? আমি কি তোমার বোঝা হয়ে গেছি নাকি? কি বলছিস কি বা? আমি কি তোকে সে কথা বলেছি? বলনি মা, কিন্তু তোমার কথার আভাব শুনে তো আমার কাছে সেটাই মনে হচ্ছে। আমার মুখে দাগ বলে আমাকে কেউ বিয়ে করবে না, এজন্য তুমি সব সময় চাও আমি বাইরে গিয়ে কোনো ছেলের সাথে সম্পর্ক করে তার গলায় ঝুলে পড়ি, তাই না? এতে করে তোমাদের বিয়ের খরচটা বেঁচে যাবে, আর সেটাই তো তোমরা চাও। আমি বুঝি না মনে করেছো? সবই বুঝি। এমন করে কেন বলছিস রে মা? কোনো বাবা মা কি চায় তার মেয়ে সারা জীবন তাদের ঘরে থাকুক? সবাই তো চায় তার মেয়ে বিয়ে করে স্বামীর সংসার করুক। আমরা আর কতদিনই বা বেঁচে থাকবো বলতো? যতদিন আমরা বেঁচে আছি ততদিনই তো তোর দেখাশোনা করতে পারবো। তারপর তোর দেখাশোনা করার জন্য তো কাউকে না কাউকে লাগবেই বল। তোর বাবা শহরে চাকরি করে, সেও তোকে নিয়ে চিন্তা করে। আমাকে নিয়ে তোমাদের অত চিন্তা করতে হবে না, আমি তোমাদের বোঝা হব না, আর হতেও চাই না। সময় হলে
ঠিক সেটা তোমরা বুঝে যাবে। এই কথা বলে রাধিয়া রাগ করে সেখান থেকে চলে গেল। কোথায় চললি রে মা? দাঁড়া, আমার কথা তো শুনে যা। রাদিয়ার মা রাদিয়াকে অনেকবার ডাকার পরেও রাদিয়া তার মায়ের দিকে ফিরেই তাকালো না। সে এক মনে সেখান থেকে চলে গেল আর জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। জঙ্গলের ভেতরে খেলার মাঠে ফাতেমা, মাইসা আর মিলিও খেলা করছিল। ফাতেমা, এই ফাতেমা, ওই দেখো আমাদের মহল্লার সব থেকে কুৎসিত মেয়েটা যাচ্ছে। ছি ছি ছি, ওকে দেখেই তো আমার কেমন ঘৃণা লাগছে। ওর মুখটা দেখেছো? মুখে কেমন পচা পচা দাগ। আজকের দিনটাই আমার খারাপ হয়ে যাবে। মিলি, তুমি এইভাবে বলছো কেন? রাদিয়া আপুর মুখে একটু দাগ আছে সত্য, কিন্তু রাদিয়া আপুর মনটা অনেক ভালো। তার সাথে আমি অনেকবার কথা বলেছি। তার মতো ভালো মানুষ এই মহল্লায় আর দ্বিতীয়টি নেই। কি বললি? ওই মেয়েটা ভালো মনের মানুষ? ও এত বড় একটা মেয়ে হয়েছে, তবু এখনো বাবা মার ঘাড়ে বসে বসে খাচ্ছে। ওর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আর কদিন পরেই তো